নয়াপল্টনে বিএনপির ৩ সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ। জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ১৫ লাখ লোক সমাগমের আশা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দণ্ড থেকে খালাসের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। আদালত ও জুলাই আন্দোলনকারীদের জানালেন ধন্যবাদ। দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ডাক্তার জুবাইদা রহমানের আপিলের রায় দুপুরে। ইশরাককে মেয়রের শপথ না পড়াতে লিভ টু আপিলের শুনানি আজ। ৪ দিনের সফরে জাপানের প্রধান উপদেষ্টা যোগ দেবেন নিক্কেই সম্মেলনে। বিনিয়োগ বাড়াতে টোকিওর কাছে $1 কোটি ঋণ সহায়তা চাইবে ঢাকা। এবং সীমান্তে আবারও পুষেন সিলেট ও সুনামগঞ্জ দিয়ে ৮০ জনকে পাঠালো বিএসএফ। লালমনিরহাটে জোরপূর্বক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রাজধানীর নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। অতীতের সব রেকর্ড ভেঙে তারুণ্যের সমাবেশে প্রায় ১৫ লাখ তরুণ তরুণীর অংশ নেওয়ার আশা নেতাদের। বিকেল ৩টায় শুরু হবে সমাবেশ। তবে সকাল থেকে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন সমাবেশস্থলে। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে দলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে আগত নেতাকর্মীরা বলেন, এই সমাবেশ শুধু একটি জামায়াত নয়, এটি একটি বার্তা। দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। আজকে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা এবং রাজনৈতিক অধিকার আর আসলে অর্থনৈতিক মুক্তি। গত ফ্যাসিস্ট সরকারে বাংলাদেশের অর্থনীতিকে একবারে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা অবশ্যই এদেশবাসীকে আমরা আগামী নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং এদেশকে সুষ্ঠু রাজনীতির পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা এই তারুণ্যের সমাবেশে যোগদান করেছি। আমি অবশ্যই চাই আজকে সমাবেশের মাধ্যমে তরুণদের যে বেকারত্ব, তরুণদের যে কর্মসংস্থানের সুযোগের ব্যর্থতা, সকল কিছু আমরা সুযোগ সুবিধা দিব। অতি সত্ত্বর নির্বাচন ডিসেম্বরে দেখতে চাই। ডিসেম্বরে যদি নির্বাচন না দেয় আমরা কঠোর আন্দোলনের ব্যবস্থা করব। আমাদের একটাই প্রত্যাশা যে তরুণরা যাতে ভবিষ্যতে রাজনীতি করার পরিবেশ যাতে বাংলাদেশে সৃষ্টি হয়। এই মুহূর্তে নয়াপল্টনের সমাবেশ স্থলে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, আজকে ঢাকার নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যেই সমাবেশ সেটি কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে বিকেল ৩টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলো, কিন্তু ইতিমধ্যে এই নয়াপল্টন এলাকা সম্পূর্ণ কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন নয়াপল্টনের রাস্তায়, তারা অবস্থান করছেন, তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা এক হয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 3টি সমাবেশ কিন্তু ঢাকার বাইরে অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা বিভাগ মিলিয়ে একটি সমাবেশ হয়েছে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে এবং এরপরে বরিশাল এবং খুলনার একটি সমাবেশ হচ্ছে খুলনায়। এরপরে কিন্তু রাজশাহী, রংপুর বিভাগের একটি সমাবেশ হচ্ছে বগুড়ার এবং আজকে ঢাকা, ময়মনসিংহ এবং আশপাশের এলাকা মিলিয়ে আজকে কিন্তু একটি তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই নয়াপল্টন এলাকায়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এবং একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হবেন আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে ছাত্র নেতা যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের যারা নেতা রয়েছেন, এমনকি যুব দলের নেতা যারা রয়েছেন, তারাও কিন্তু এই মঞ্চে অবস্থান করছেন এবং পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু 3টার সমাবেশকে ঘিরে লোকজন কিন্তু এখনও এই সমাবেশ স্থলের বাইরে রয়েছে, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবে। আপনারা জানেন যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে কিন্তু আজকের এই তারুণ্যের সমাবেশ, যেটি 3টি জায়গায় অনুষ্ঠিত হওয়ার পর আজকে ঢাকায় সবশেষ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে মূলত তারুণ্যের যে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়টি কিন্তু উল্লেখ করা হচ্ছে। একই সঙ্গে বিগত 15 বছর 3টে নির্বাচনে তরুণরা কিন্তু নির্বাচনে ভোট দিতে পারেননি। তাদের এই ভোটাধিকার ফিরিয়ে এনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা হবে যারা জনগণের দায়বদ্ধতা থাকবে এবং দাবি কিন্তু তরুণরা করছেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা এই সমাবেশগুলি করছেন। তো এই মুহূর্তে আমাদের সমাবেশের আরেকটি প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী সাদিলা শারমিন। আমরা যাবো তার কাছে সবশেষ খবর জন্য। এখন আমি যে
যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে মঞ্চের একটু দূরে, অর্থাৎ মঞ্চ থেকে একটু দূরে ঠিক এই মোড় পর্যন্ত কিন্তু চলে গেছে মানুষের জমায়েত। সকাল থেকে যে খণ্ড খণ্ড মিছিলগুলো এসে জমায়েত হয়েছে সেই জমায়েত দেখছেন যে এখন কিন্তু নয়াপল্টন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনের অংশটি মানুষে ভরে গেছে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা, শুধু ঢাকা না, বিভিন্ন জেলা, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসলে ব্যানার, মিছিল, ফেস্টুন নিয়ে মানুষ আসলে নয়াপল্টনের সামনে জড়ো হতে শুরু করেছেন। মাঝে মাঝে তারা তাদের যে দলীয় নেতা অর্থাৎ তারেক রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং হচ্ছে যে তাদের যে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং হচ্ছে যুব দলের যে নেতারা রয়েছেন তাদের নামে কিন্তু স্লোগান দিচ্ছেন তারা নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়েও। এই যে নেতাকর্মীরা এসেছেন তৃণমূল পর্যায়ে থেকে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু যে এই তরুণদের যে বক্তব্যটি তো হচ্ছে একদম পরিষ্কার বক্তব্য হচ্ছে নির্বাচন তারা খুব দ্রুত দেখতে চান এবং তাদের ভাষ্যমতে অর্থাৎ তারা মনে করছেন যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে আসলে এক ধরনের স্থিতি অবস্থা ফেরত আসবে। এছাড়া এই তরুণ সমাজের প্রতিনিধিরা চাইছেন যে তাদের নেতা অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি ধরনের দিক নির্দেশনা দেন, পরবর্তীতে কি ধরনের কর্মসূচি নেন। বিএনপির যে 1 মাস ধরে এই যে তরুণদের জন্য যে কর্মসূচি দিয়ে আসছে বিএনপি, সেই কর্মসূচিতে এক ধরনের তৃণমূল পর্যায়ে এক ধরনের আসলে উদ্দীপনা এবং হচ্ছে এক ধরনের প্রাণ ফিরে এসেছে বলে মনে করছেন এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এবং তারা বলছেন যে নির্বাচনের জন্য আসলে কাজ করার জন্য দলের যে সক্ষমতা বৃদ্ধি, প্রস্তুতি, সেই বিষয়গুলো কিন্তু এই তারুণ্যের সমাবেশ থেকেই গড়ে উঠছে বলে তারা মনে করছেন। তো এই যে সমাবেশ, এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে দুপুরের আগেই কানায় পূর্ণ হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশটি। হয়তো পরবর্তী ঘন্টায় এই চাপ আরও বাড়বে মানুষের এবং গণজমায়েতের যে অংশটি, এটা সমাবেশ থেকে মহাসমাবেশে পরিণত হবে বলে মনে করছেন এখানকার যারা আয়োজক রয়েছে তারা। বিএনপির তারুণ্যের সমাবেশের সবশেষ জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাতিলা শারমিন এবং আহমেদ সালেহিন। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে মুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তির পর শাহবাগে তাকে শুভেচ্ছা জানাতে দলটির নেতাকর্মীরা। এ সময় আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের পর প্রায় ১৩ বছর ধরে ছিলেন কারাগারে। আদালতে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর কন্ডেম সেলে কাটছিল জীবন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর আদালতের রায়ে নতুন জীবন ফিরে পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার আপিল বিভাগের খালাসের রায়ের পর বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেলেন তিনি। মুক্তির পর দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে নিয়ে শাহবাগ মোড়ে তৈরি সংবর্ধনা মঞ্চে ওঠেন জামায়াত আমির। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। প্রতিক্রিয়ায় আবেগ আপ্লুত হয়ে আদালত ও জুলাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান এটিএম আজহার। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। আগের সরকারগুলো কিভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন, যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। জুলাই হত্যায় জড়িতদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসের রায় পাওয়া এটি প্রথম কোনো মামলা। একই সঙ্গে রিভিউ থেকে আপিলে ফিরে আগের রায় বাতিলের এটি প্রথম দৃষ্টান্ত।
শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিলের রায় আজ। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে রায়ের জন্য মামলাটি কার্যতালিকায় রয়েছে। এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানকে জামিন দেন আদালত। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা 1 বছর স্থগিত করে সরকার। 17 বছর পর 6 মে বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। তার আইনজীবীরা শুনানিতে আদালতে বলছেন, দেশের বাইরে জিয়া পরিবারের কোনো বাড়ি বা সম্পত্তি নেই, দেশেও যা আছে সব বৈধ সম্পদ। এ মামলায় জুবাইদা রহমানের পাশাপাশি তারেক রহমানেরও খালাসের প্রত্যাশা তার আইনজীবীর। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের শপথ না পড়াতে লিফট আপিলের শুনানি হবে আজ। জুলাই আন্দোলনে ধানমন্ডির রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের 2 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্যদের শনাক্তে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান। পরে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। এছাড়া যাত্রাবাড়ি থানার একাধিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, কামরুল ইসলাম পলক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, আমির হোসেন আমু, রাশিদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে এখন জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মধ্যরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। পথে হংকংয়ে যাত্রাবিরতি দেন তিনি। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানান দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান। তারা কুশল বিনিময় করেন। নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও আলাদা গুরুত্ব পাচ্ছে এ সফর। দ্বিপাক্ষিক বৈঠকে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 80 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদিকে লালমনিরহাট সীমান্ত দিয়ে 38 জনকে জোরপূর্বক পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ভোরে আদিতমারি, হাতিবান্ধা এবং 5 গ্রাম সীমান্ত দিয়ে 38 জনকে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ, তবে তা রুখে দেয় বিজিবি ও গ্রামবাসী। এদিকে রাতে সিলেটের মোকামপঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে 32 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। এর কিছুক্ষণ পর মিনাটেল সীমান্তে 20 জন, জকিগঞ্জে 12 জন এবং সুনামগঞ্জের নোয়াকোট দিয়ে 16 জনকে পুশ-ইন করা হয়। এবার বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবসের খবর। আজ বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে এই দিনটিতে বিশ্বজুড়ে নানা কার্যক্রম হলেও দেশে কর্মক্ষেত্রে অধিকাংশ নারীকেই প্রতিনিয়ত লড়তে হয় মৌলিক স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা নিয়ে। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। অফিস, রাস্তাঘাট কিংবা মাঠ পর্যায়ে প্রতিটি জায়গায় নারীদের লড়াই শুধু পেশাগত নয়, শারীরিক ও মানসিকভাবেও লড়াই করে যেতে হয় তাদের। বেশিরভাগ কর্মক্ষেত্রে নেই বিশ্রামাগার, নেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের সুযোগও। কর্মক্ষেত্রে তাই ঋতুস্রাব হলে নারীরা মুখোমুখি হন নানান বাস্তবতার। একজন নারীর জীবনে প্রায় 3500 দিন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয়। এই দিনগুলোতে স্বাস্থ্যসেবার যে নিয়মকানুন মানতে হয় তা থেকে এখনো বঞ্চিত অনেকে। মেয়েরা মেয়েদেরকে এই শিক্ষাটা দিতে পারে না, লজ্জা পায়। আমি শারীরিকভাবে অসুস্থ থাকা মানে আমি মানসিকভাবে অসুস্থ থাকবো। বর্তমানে কিছু প্রতিষ্ঠান নারী কর্মীদের জন্য রাখছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, তবে সব জায়গার চিত্র এক নয়। ফিল্ডে যখন আমি যাচ্ছি, আমি এরকম একটা ওয়াশরুম পাচ্ছি না, বা অনেক সময় আমি ধারের কাছে হয়তো প্যাডও পাচ্ছি না, তো তখন কিন্তু চেঞ্জ করার জন্য যে প্রবলেমটা সেটা আমি ফেস করি। দীর্ঘক্ষণ এক স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে একজন নারীর জরায়ু সংক্রমণের ঝুঁকি বাড়ে। তারা যে হেলথের যেটা ব্যাপার, হাইজিন, সেটা কিন্তু তাদের মাথায় কাজ করে না। অল্প কিছু টাকার জন্যই তার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। এক নাগারে অনেকক্ষণ কাজ করছে, 7-8 ঘন্টা, একবারও সে অসময়ে যাচ্ছে না, তাহলে কিন্তু ওই একটা প্যাড থেকে ব্লিডিং হয়ে কিন্তু ইনফেকশন হতে পারে। একজন নারীকে অফিস, কারখানা বা বাসার কাজ সব সামলে নিতে হয় শরীরের স্বাভাবিক চক্রকে নিয়ে। বিশেষজ্ঞদের মতে মাসিক কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি স্বাস্থ্য সচেতনভাবে মোকাবিলা করার বিষয়। আর কর্মক্ষেত্রে মাসিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হলে নারীদের কর্মদক্ষতাই শুধু কমে না, কমে
জীবনের গতি। তাসমিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। এবছর রাজশাহী বিভাগে 43,44,049টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। 2-1 দিনের মধ্যে শুরু হবে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে গবাদি পশুর বাড়তি যত্ন নিচ্ছেন রাজশাহী অঞ্চলের খামারিরা। খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। তবে হাটে ন্যায্য মূল্য নিশ্চিতে ভারত থেকে পশু চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। যদিও পশু অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান ও নজরদারি রাখার কথা জানায় বিজিবি। এদিকে লালন পালন ও পশুর শারীরিক সুস্থতার জন্য খামারিদের সব ধরনের সহায়তার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এতে বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। সকাল থেকে বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও শ্রেণীকক্ষে নেই শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল তারা। ইলন মাস্কের স্পেস এক্সের স্টারশিপের 9ম পরীক্ষামূলক উৎক্ষেপণও ব্যর্থ হয়েছে। তবে আগের 2বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবার। টেক্সাসের উপকূল থেকে মঙ্গলবার সন্ধ্যা 7:36 উৎক্ষেপণ করা হয় স্টারশিপ। বুস্টারটি সঠিক সময়ে আলাদা হলেও নিয়ন্ত্রণ হারিয়ে নির্ধারিত স্থানের বাইরে গিয়ে পড়ে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সকাল 8টায় রোম থেকে দেশে পৌঁছান তিনি। আগামী 30 মে থেকে শুরু হবে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। গত মার্চ উইন্ডোতে ইতালি প্রবাসী এই ফুটবলারকে ছাড়াই সৌদি আরব থেকে দেশে এসেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে সময় ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় কোচ হ্যাভিয়ের কাবরেরাকে। নানা সমালোচনার পর আবারও তাকে ডাকতে বাধ্য হন কোচ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।